চেঞ্জ রিকোয়ার টাইম। যদি এমন একটা পৃথিবীর কথা চিন্তা করি যেখানে কেউ দেখতে পায় না, সবাই ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট, এরকম একটা পৃথিবীর কথা চিন্তা করি, তাহলে ওই পৃথিবীটা আসলে কেমন হতো? পৃথিবীটা আমরা তৈরি করেছি যারা দেখতে পান তাদের জন্য। তাদের মতো করে আচরণ করছি, তাদের মতো করে কমিউনিকেশন করছি, তাদের মতো করে উপকরণ তৈরি করছি, সব প্রোডাক্ট ডিজাইন করছি। যারা দেখতে পাচ্ছে না তাদের কথা আমরা ভাবছি না। ডিসেবিলিটিটা যে একটা সামাজিক সমস্যা, এটা ব্যক্তির সমস্যা নয়, এটা হচ্ছে সিস্টেমের সমস্যা। যে লিডার আসলে কে? এটা কি একটা অথরিটি? এটা কি শুধুমাত্র যারা রাজনীতিক অথবা সামাজিক অথবা সরকারের কোনো একটা পজিশনে বসে আছে তাদের রেসপন্সিবিলিটি এবং তারাই লিডার? মানুষ কিন্তু আমরা যারা যে স্বপ্নগুলো দেখি সেই স্বপ্নের সমানই কিন্তু সুন্দর এবং বড় আমাদের জীবন। আমার দ্বারা কি সম্ভব, আমি কি পারবো, একটা সেলফ ডিসবিলিভ তৈরি হয় আমাদের মাইন্ডে, যে আসলে আমার নিজের সম্পর্কে একটা নেতিবাচক ধারণা আমি নিজেই তৈরি করে ফেলি। এবিলিটি ইজ ইন আওয়ার হার্ট। শক্তিটা হচ্ছে অন্তরে, শক্তিটা হচ্ছে মননে। আইনের পরিবর্তন করেছি, মানুষের বিহেভিয়ার, চিন্তার কিন্তু পরিবর্তন করতে পারিনি। Let me welcome my guest, Mr. Nazmus Saqib. Nazmus Saqib is a youth disability rights activist, অর্থাৎ যারা ইউথ এবং যারা ডিসেবল ইন ভেরিয়াস ফর্ম। আমরা আজকে নাজমুস সাকিবের কাছ থেকে তার জীবনের গল্প শুনবো। ওয়েলকাম নাজমুস সাকিব। থ্যাংক ইউ সো ভেরি মাচ ভাইয়া ফর ইয়োর হাম্বল অ্যান্ড জেনারেস ইন্ট্রোডাকশন, এবং আমি খুবই আনন্দিত আপনার পডকাস্টে আসতে পেরে এবং যেভাবে আপনি শুরু করলেন। সো থ্যাংক ইউ ভাইয়া। নাজমুস সাকিব, আপনি ভর্তি হয়েছেন ঢাকা ইউনিভার্সিটিতে ইন্টারন্যাশনাল রিলেশনস ডিপার্টমেন্টে, একটা জীবনে একটা বড় স্বপ্ন নিয়ে। আপনার জীবনের এই শুরুর দিকের চ্যাপ্টারটা কেমন ছিল? আপনি কোন ধারণা নিয়ে এসেছিলেন এবং সেখান থেকে আপনি কিভাবে ইভলভ হলেন? সো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম 2014 সালে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে। তো এই জার্নিটা খুবই ইন্টারেস্টিং। এটা মিক্সড অফ ইমোশন। এক সাইড থেকে অনেক ভালো লাগার স্মৃতি, অনেক খারাপ লাগার স্মৃতি। আন্তর্জাতিক সম্পর্ক বিভাগটা সকলেরই একটা স্বপ্নের মতো বিভাগ। এখানে অনেকগুলো ইন্টারডিসিপ্লিনারি কোর্সেস থাকে, রিসার্চ ম্যাথোডোলজি, স্ট্যাটিস্টিক্স, ইকোনমিক্স এর মতো সাবজেক্ট, ফরেন ল্যাঙ্গুয়েজ। সো অ্যাজ এ পার্সন উইথ ভিজুয়াল ডিসেবিলিটিস, আমার এই পথ চলাটা কিন্তু এতটা সহজ ছিল না। কারণ আমাদের যে ইউনিভার্সিটির কারিকুলাম অথবা আমাদের ঢাকা শহরের যে ইনফ্রাস্ট্রাকচার, সেটা কিন্তু ভিজুয়াল ইম্পেয়ার্ড যারা আছেন অথবা অন্য অন্য ডিসেবিলিটি যারা মানুষ আছেন তাদের জন্য কিন্তু প্রবেশগম্য নয়। তো সেক্ষেত্রে মানে আমার হোম টাউন হচ্ছে ময়মনসিংহ থেকে এসে ঢাকায় থাকা শুরু করা এবং বিশ্ববিদ্যালয়ে আসা যাওয়া এবং সব কিছু মিলে অনেক স্ট্রাগল ফেস করেছি ইম্পেয়ারমেন্টের কারণেও। তো বাট আমার প্যারেন্টস এবং আমার মধ্যে একটা বিশ্বাস ছিল যে ইফ বিলিভ ইন ইউর সেলফ, যে এক দিন শেষে শেষ হবে অথবা উত্তরণ ঘটবে, এই ধরনের একটা বিশ্বাস ছিল, যেটার কারণে টিচারদের কাছে গিয়েছি, আমার যারা ফেলো স্টুডেন্ট ছিলেন তাদের সাথে ইন্টারঅ্যাক্ট করেছি এবং দিন শেষে কিন্তু আমি সফলভাবে আমার পড়াশোনাও শেষ করেছি। বাট এইটার মধ্যে অনেক ক্রিটিসিজম ছিল, অনেক জায়গা থেকে অনেক নেগেটিভ কথা শুনতেও হয়েছে যে আসলে সে আসলে ঢাকায় বিশ্ববিদ্যালয়ে পড়ে আসলে কি করবে, অথবা তার শিক্ষা তো খুব বেশি বাস্তবিক হবে না। সে আসলে যেমন যার ডিসেবিলিটি থাকে না, মানে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছে যার ডিসেবিলিটি নেই, নন ডিসেবল পার্সন, তার দিকে চেয়ে কিন্তু সবাই একটু অপটিমিস্টিক হয় যে সে দেশের জন্য, জাতির জন্য কিছু একটা করবে। বাট কারো যদি ডিসেবিলিটি থাকে সেটা কিন্তু একটু ডিফারেন্ট হয়, তারা কিন্তু একটা স্কেপটিক্যাল লুকে তাকায় যে আই এম নট শিওর যে সে কিছু করবে, সো করতে পারবে, রাইট? সো এই জায়গাগুলো আমি এক্সপিরিয়েন্স করার সুযোগ হয়েছে। সো সেই জার্নি থেকেই কিন্তু আমি বুঝতে পেরেছি যে ডিসেবিলিটি আসলে
কি এবং সমাজের মানুষের মধ্যে এই ধারণাটা কিভাবে বিদ্যমান রয়েছে। যে আমরা যখন প্রতিবন্ধিতাকে ডিফাইন করি, ডিসেবিলিটিটাকে ডিফাইন করি, এখানে কিন্তু দুইটা এলিমেন্ট যুক্ত অথবা ইন্টারাকশন যুক্ত। একটা হচ্ছে ব্যক্তির ইম্পেয়ারমেন্ট, আর একটা হচ্ছে বেরিয়ার, সোশ্যাল বেরিয়ার। যে বেরিয়ারটা ব্যক্তির শরীরে থাকে না, মানুষের মাইন্ডে থাকে, রাস্তাঘাটে থাকে অথবা মানুষের চিন্তায় থাকে, কাস্টমসে থাকে। এই দুটা যখন এক হয় তখন কিন্তু ডিসেবলিং একটা সিচুয়েশন তৈরি হয়, যেটা একজন ব্যক্তির অধিকার অথবা তার যে পার্টিসিপেশন সেটা বিঘ্নিত করে। সবাই ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট এরকম একটা পৃথিবীর কথা চিন্তা করি, তাহলে ওই পৃথিবীটা আসলে কেমন হতো? ওই পৃথিবীটা মেবি হতো যে সবাই লিসেনিংটা খুব ভালো করে, সবাই হয়তো বা ব্রেইল ভার্সন মানে ট্যাকটাইলে যেভাবে আমরা লিখি সেই প্রসেসটা ইউজ করে, অথবা ফোনটা স্ক্রিন রিডার সফটওয়্যার দিয়ে ইউজ করে। এরকম যেহেতু মানুষ একটি অ্যাডপটিভ প্রজাতি, তারা তো তার সারাউন্ডিংস সেভাবেই তার রেজিলিয়েন্স তাকে তৈরি করে। তো সেরকম হয়তো একটা পৃথিবী হতো, বাট ওই পৃথিবীতে সবাই দেখতে পাচ্ছে না। কিছু মানুষ যদি দেখতে পায় তাহলে তাদের জন্য ওই পৃথিবীটা কেমন হতো? তাদের জন্যই কিন্তু ওই পৃথিবীটা বেরিয়ার যুক্ত হয়ে যেত। তারা কিন্তু ফেস করতো যে আমরা আসলে এই পৃথিবীতে ওয়েলকাম হচ্ছে না, আমাদের জন্য রাস্তাঘাটগুলো যথাযথভাবে তৈরি করতে হচ্ছে না, আমরা দেখতে পাচ্ছি বাট আমাদের জন্য অবস্টিকাল তৈরি করে রাখা হয়েছে। তাদের কাছে সেটা মনে হতো, রাইট? সো এই পৃথিবীটা ইলিউশনটা ভেঙে যদি আমরা বর্তমান পৃথিবীটার দিকে তাকাই, এখানে অধিকাংশ মানুষ দেখতে পান, তার মধ্যে কিছু মানুষ, একটা বড় কিছু উল্লেখযোগ্য মানুষ দেখতে পান না। পৃথিবীটা আমরা তৈরি করেছি যারা দেখতে পান তাদের জন্য, আর তাদের মতো করে আচরণ করছি, তাদের মতো করে কমিউনিকেশন করছি, তাদের মতো করে উপকরণ তৈরি করছি, সব প্রোডাক্ট ডিজাইন করছি। যারা দেখতে পাচ্ছে না তাদের কথা আমরা ভাবছি না। সো সেক্ষেত্রে যারা দেখতে পাচ্ছে না তারা সেখানে পার্টিসিপেট করতে পারছে না। সো এই ডেফিনেশনকে আমরা এইভাবেই রিলেট করতে পারি। যখন একজন ব্যক্তির কোনো ধরনের ইম্পেয়ারমেন্ট থাকে, সেটা ভিজুয়াল হতে পারে, সেটা হিয়ারিং হতে পারে, এবং তার সাথে সাথে যখন মানুষের আচরণগত, পরিবেশগত, অ্যাটিটিউডনাল বেরিয়ারগুলো যুক্ত হয়, সেই দুইটির মিশ্র ক্রিয়া প্রতিক্রিয়া ইন্টারাকশনের ফলেই কিন্তু ডিসেবলিং একটা সিচুয়েশন তৈরি হয়। তো সেই এক্সপিরিয়েন্সটা কিন্তু আমার জীবনের অভিজ্ঞতা থেকেই আমি লাভ করেছি। যখন আমার কাছে অ্যাক্সেসেবল ম্যাটেরিয়ালস এসেছে, আমার ডিপার্টমেন্টের টিচাররা আন্তরিকতা দিয়ে আমাকে অধ্যয়ন করিয়েছেন, আমার সহপাঠীরা, সহযাত্রীরা যখন আমার সাথে কোলাবোরেশন করেছেন, টিম ওয়ার্ক করেছেন, এবং যখন আমার চ্যালেঞ্জটাকেও তারা তাদের চ্যালেঞ্জ হিসেবে দেখেছেন, তখন কিন্তু আমার পথটা সহজ হয়ে গিয়েছে, এবং আমার যে মানে জীবনের চাওয়াটা অথবা এই গ্র্যাজুয়েশন শেষ করা, পোস্ট গ্র্যাজুয়েশন শেষ করা, সেটা কিন্তু সফলভাবে সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ। ফ্যান্টাস্টিক। সো আপনার এই যে চ্যালেঞ্জিং যে সাইট অর্থাৎ চোখের যে দেখার ক্ষমতা, সেটা কবে থেকে শুরু হয়েছে? ছোটবেলা থেকেই আমার ইম্পেয়ারমেন্টটা ছিল, যেটা হচ্ছে সেই সময় হয়তো আমার চশমা ব্যবহার করতাম অথবা কোনোভাবে মেকআপ হয়েছে। বাট ভার্সিটিতে যখন উঠেছি, ভার্সিটির ফার্স্ট ইয়ার থেকে আমি খুব বেশি লিখতে পারতাম না, মানে আধা ঘন্টা লেখার পরেই আমার চোখে প্রবলেম হতো। সো সেই সময় থেকেই আসলে আমার ডিসেবিলিটিটা ফুল রিদমে স্টার্ট হয়েছিল। সো অ্যাট দ্যাট টাইম আপনার মাইন্ডে কী চলছিল যে আসলে আমি কি শেষ করতে পারবো কিনা, আমার ফিউচারটা কেমন হবে? তো সেখানে দুইটা সাইডই ছিল, একটা অপটিমিজম আবার আরেকটা হতাশার দিক। যখন বাংলাদেশের প্রেক্ষাপটে যখন কোনো তরুণ অথবা কোনো ব্যক্তির প্রতিবন্ধিতা অথবা কোনো ডিসেবিলিটি হয়, তখন আসলে কিন্তু আশেপাশের মানুষদের একটা ডিসবিলিভ
তৈরি হয় অথবা সমাজের মানুষরা তার দিকে ভিন্নভাবে তাকায়। তো এই সাইডটা আমার ক্ষেত্রেও ছিল, হয়তো নেগলেক্ট করে, হ্যাঁ, অথবা আন্ডারমাইন্ড করা, অথবা তাকে গুরুত্ব কম দেয়া, অথবা তাকে এক্সক্লুড করে দেয়া যে সে হয়তোবা এই ডিসকাশনের পার্ট হতে পারে না, সে হয়তোবা জাতীয় একটা আলোচনায় পার্ট হতে পারে না, সে আমাদের সমকক্ষ নয়, অথবা রাইট ভাই, কারেক্টলি ইউ মেনশন যে সে আমাদের হয়তো সমকক্ষ নয়। বাট এই জায়গাগুলো থেকে আমার কাছে ইতিবাচক দিকটা মনে হয়েছে যে আমি তো পড়তে ভালোবাসি, আমি তো জানতে ভালোবাসি, আই লাভ টু লার্ন। সো আমি ফার্স্টলি হচ্ছে আমার ফোকাসটাকে ছোট করে যে আমার বর্তমান সিচুয়েশনের যেই মাস্ট ডিউ বিষয়গুলো আছে, যে আমার এখন কারিকুলামে কি আছে, আমার কি পড়তে হবে, কি করতে হবে, সেটার দিকে ফোকাস দেই রেদার দেন অনেক নেগেটিভিটি, অনেক কিছু সেটার চেয়ে। আরেকটা বিষয় যেটা আমি খুব ইম্পর্টেন্টলি পিক করেছি যে পজিটিভ মাইন্ডসেটের পিপল, অথবা স্টুডেন্টদের মধ্যে অনেক ধরনের স্টুডেন্ট আছে, ফ্রেন্ডদের মধ্যে অনেক ধরনের বন্ধুরা থাকে, যেই বন্ধুরা ফরওয়ার্ড লুকিং, অথবা যারা ইতিবাচক, আমাকে নিয়ে ইতিবাচক চিন্তা করে, অথবা তারা মনে করে যে আমি তাদের মতো সমকক্ষের মানুষ, যাদের মধ্যে এই বিলিভটা আছে, তাদের সাথেই কিন্তু আমি ফ্রেন্ডশিপ করেছি, তাদের সাথেই কিন্তু মানে আমার কোয়ালিটি টাইম স্পেন্ড, অ্যাসোসিয়েশন করেছি, যেটা আমাকে হেল্প করেছে। যদিও কোনো নেতিবাচক বিষয় আমাকে অন্য কেউ দ্বারা ইম্প্যাক্টেড হয়েছে, অথবা অন্য ডিপার্টমেন্ট, অন্য কোনো টিচারের নেতিবাচক দৃষ্টিভঙ্গি, তারা কিন্তু প্রোটেস্ট করেছে, তারা কিন্তু সেই জায়গাগুলোতে আমাকে গাইড করেছে, সাপোর্ট করেছে। ফ্যান্টাস্টিক। আসলে এটাই হয়, দিন শেষে আপনি কাদের সাথে মিশছেন সেই 5 জনের এভারেজ আপনি হবেন। একটা বিশ্ববিখ্যাত আসলে একটা ডায়ালগ, এবং এটা প্রুভেন। সেই বিশ্ববিদ্যালয় লাইফ থেকেই আপনি কাজ করছেন ফিজিক্যালি চ্যালেঞ্জড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, যেটা সঙ্গে পিডিএফ বলি, সেখানে আপনি ইউথদেরকে নিয়ে কাজ করছেন, তরুণদেরকে কীভাবে আসলে এই চ্যালেঞ্জেসগুলোকে ওভারকাম করার জন্য। সো আপনার এক্সপেরিয়েন্স কি তাদের সাথে কাজ করার ফলে, ইফ ইউ কাইন্ডলি শেয়ার দ্য ইনসাইটস এবং আপনার ভবিষ্যৎ পরিকল্পনা। এখানে এই স্টোরিটা যতটা না অর্গানাইজেশনাল, ততটা তার চেয়ে বেশি একজন মেন্টরের কথা খুব বেশি করে মনে হচ্ছে। এখনও উনি আমার মেন্টর আছেন, উনার নাম মিজানুর রহমান কিরণ। উনি ইউএসএতে এখন পিএইচডি প্রোগ্রামে আছেন, যিনি এই অর্গানাইজেশনটার ফাউন্ডার। উনিও এরকম একজন পজিটিভ মাইন্ডসেটের মানুষ। আজকে সকালে আপনার সাথে কফি খেতে খেতে যে এনার্জিটা পেয়েছি, উনার সাথে ফার্স্ট যখন দেখা হয়, সেই ইতিবাচক এনার্জিটা আমি পেয়েছি। সো উনার একটা বড় কন্ট্রিবিউশন হচ্ছে যে ডিসেবিলিটি এই ইস্যুটা ইউথদের মধ্যে খুব বেশি একটা সাড়া ফেলেনি তখন পর্যন্ত। ইউথরা এটা নিয়ে খুব ফ্যাসিনেটেড ছিল না, তাদের দৃষ্টিভঙ্গি অন্য অন্য বিষয়গুলোতে ছিল। ওই সময় হয়তো নারী সমতা অথবা এই বিষয়গুলো ট্রেন্ডি ছিল। তো উনি যেটা করেন যে ডিসেবিলিটিটা যে একটা সামাজিক সমস্যা, এটা ব্যক্তির সমস্যা নয়, একটা স্টুডেন্টের সমস্যা নয়, এটা হচ্ছে সিস্টেমের সমস্যা। আমরা যদি সবাই কালেকটিভলি এই ব্যারিয়ারটাকে দূর করতে চাই, রিগার্ডলেস হিজ ইম্পেয়ারমেন্ট, এনিবডি ক্যান ফুলফিল হিজ ড্রিম। সো এই ধারণাটা উনি চ্যারিশ করছিলেন, এবং বিভিন্ন প্রোগ্রাম প্রাইভেট পাবলিক ইউনিভার্সিটিতে উনি রান করছিলেন, এবং একটা সিগনিফিক্যান্ট অংশ স্টুডেন্টদের মধ্যে তারা কিন্তু রিয়েলাইজ করতে পারে যে স্টুডেন্ট উইথ ডিসেবিলিটিস তারা আমাদের চেয়ে লেস মানুষ নয়, তারা আমাদের সমকক্ষ মানুষ, এবং তাদের যে ক্রাইসিসটা হচ্ছে সেই ক্রাইসিসটায় আমিও পড়তে পারি। এটাও কিন্তু একটা ইন্টারেস্টিং ফেনোমেনন যে ডিসেবিলিটি এমন একটা কমিউনিটি অফ পিপল যেখানে কিন্তু যে কেউ যে কোনো সময় ওয়েলকাম হতে পারে। উই নেভার নোস যে আমার শারীরিক মানসিক কোনো একটা ইন্দ্রিয় কাজ করবে অথবা করবে না। সো কোনো অ্যাক্সিডেন্টও হতে পারে, কোনো একটা অ্যাক্সিডেন্টও হতে পারে, কোনো একটা অসুখের জন্য হতে পারে, রোগের জন্য হতে পারে, ডিজিজের জন্য হতে পারে। তো এই জায়গাগুলো আমার জন্য কোন পৃথিবীটা রেখে যেতে চাই, আমরা সেই পৃথিবীর জন্য আমরা কাজ করি। তো এরকম একটা ভাইব উনি আমাকে দেন, এবং উনি বলেন যে তুমি যেই প্রবলেমগুলো ফেস করছো, এটার সলিউশন কে করবে? তুমি কি সাইলেন্স স্পেকটেটর থাকবে, নাকি তুমি কোনো একটা ইনিশিয়েটিভ নিয়ে সেটার সলিউশন
করবে। সো এখানেও কিন্তু লিডারশিপের ধারণাটা আমার জন্মায়, যে লিডার আসলে কে, এটা কি একটা অথরিটি, এটা কি শুধুমাত্র যারা রাজনীতিক অথবা সামাজিক অথবা সরকারের কোনো একটা পজিশনে বসে আছে তাদের রেসপন্সিবিলিটি এবং তারাই লিডার, নাকি এটা সকলের একটা চয়েস, সবাই সেটা চুজ করতে পারে এবং প্রবলেম সলভ করতে পারে, মোবিলাইজ করতে পারে। তো এই ধারণাগুলোর সাথে আমি ইউজ টু হই, আমার খুবই ফ্যাসিনেটেড লাগে। আমার মনে হয় যে যে প্রবলেমগুলো আমি ফেস করছি সেটা তো আমিও সলিউশনের একটা উদ্যোগ নিতে পারি অথবা সলিউশনের কারণ হতে পারি। তো সেখান থেকেই এই জার্নিটা পিডিএফের সাথে শুরু করা, ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে অ্যাওয়ার করা যে এই কথাগুলো বলা উচিত না। যেমন আমাদের সমাজে কিন্তু পার্সন উইথ ডিসেবিলিটিসদেরকে কিন্তু অসুস্থ, ল্যাং, আতুর, মাজুর, খুরা ইত্যাদি ইত্যাদি টার্ম নিয়ে তাদেরকে বলা হয় গ্রাম এবং শহর অঞ্চলে, শিক্ষিত এবং অশিক্ষিত বিভিন্ন শ্রেণীতে। এটা কনসিয়াস অবচেতন মাইন্ডেই সবাই, কারণ সবাই যেভাবে সোশ্যালাইজেশনের মাধ্যমে বড় হয়েছে সেখান থেকে এই নেগেটিভ বিষয়গুলো চলে আসছে। তো সেই জায়গা থেকে এই জিনিসগুলো থেকে তারা যেন উত্তরণ করতে পারে, তাদের ফ্যাকাল্টি অফ মাইন্ডকে বিরত রাখতে পারে। কারণ এই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যারা পড়ছে তারাই তো হচ্ছে আগামী দিনের লিডার্স, অথবা তারাই হয়তো পলিসি মেক করবে। তো সেই জায়গা থেকে আমরা অ্যাওয়ার করতাম যারা স্টুডেন্ট উইথ ডিসেবিলিটিস আছে তাদেরকে বিভিন্ন কোকারিকুলার অ্যাক্টিভিটিস, এডুকেশন, সেগুলোতে ইনভলভ করা, অথবা যে অপরচুনিটি তাদের আছে সেই অপরচুনিটিগুলো যাতে তারা পায় সেগুলোর জন্য অ্যাডভোকেসি করা। সেখান থেকে এই জার্নিটা আসলে শুরু হয়েছিল পিডিএফ এর সাথে। সেটার ইম্প্যাক্ট কেমন, আপনি সেটা কিভাবে বলতে চান যে আপনাদের এই অর্গানাইজেশনাল যে একটা লিডারশিপ ফর ব্রিঙ্গিং চেঞ্জ অ্যান্ড টেকিং কেয়ার অফ দ্য পিপল, যারা সেটা ডিজার্ভ করে তাদের জীবনটাকে আরেকটু সুন্দর করে দেখবার, ভাববার, কারণ দে আর অলসো আওয়ার পিপল, দে আর অলসো আওয়ার ব্রাদার অ্যান্ড সিস্টার, দিস ইজ এ পার্ট অফ ইট। সো হাউ ওয়াজ দ্য চেঞ্জ ইনিশিয়েটিভ যেটা পিডিএফ থেকে নেওয়া হয়েছে? সো ইম্প্যাক্ট, আমি এটা নিয়েও একটা বিষয় আছে। আমি প্রথম দিকে খুব মনে হতো যে এটার রেজাল্ট তো তাড়াতাড়ি হচ্ছে না, এটা তো আমি অ্যাডভোকেসি করে আসলাম বাট এটা তো চেঞ্জ হচ্ছে না, রাইট? বাট আমার উনি মেন্টর বলতেন যে ইম্প্যাক্ট অথবা চেঞ্জ রিকোয়ার টাইম, মানে তো বাট আমি ওই মোমেন্টে একটু স্কেপটিক্যাল ছিলাম যে এত চাচ্ছি বাট হচ্ছে না। বাট পরবর্তীতে একটা সময় পরে দেখতে পেলাম যে যখন আমরা টিচারদেরকে অথবা বিভিন্ন অর্গানাইজেশন, বিভিন্ন বডিকে বোঝানোর চেষ্টা করলাম যে এই বিষয়গুলো চেঞ্জ করতে হবে, র্যাম্প করতে হবে, লিফটে ভয়েস ওভার থাকতে হবে, অথবা এডুকেশন ম্যাটেরিয়ালসগুলো অ্যাক্সেসেবল হইতে হবে, যে পিপিটি যে ডিসকাশন আপনি করছেন টিচার হিসেবে ক্লাসে, সেটাও যে দেখতে পাচ্ছে না তাকে মনে রেখেও আপনাকে ডিজাইন করতে হবে আপনার কারিকুলাম। তো এই বিষয়গুলো নিয়ে আমরা অনেক কথা বলছি ক্যাম্পাসে, কিন্তু খুব বেশি চেঞ্জ দেখতে পাচ্ছি না। বাট একটা সময় পর যে দেখলাম যে ক্যাম্পাসে টিচাররা র্যাম্প নির্মাণ শুরু করলেন, লিফটে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ভয়েস ওভার অথবা এই জায়গাগুলো নিয়ে তারা ভাবতে শুরু করলেন। স্টুডেন্ট উইথ ডিসেবিলিটিস যারা আছে তাদের জন্য 30 মিনিটস এক্সট্রা দেয়া, যাতে করে তাদের পরীক্ষাটা সমান অনুপাতে সকলের সাথে পার্টিসিপেটরি হয়। 3 ঘন্টায় হয়তো বা তাদের পরীক্ষা শেষ, যখন শ্রুতি লেখক ইউজ করে কেউ, তার জন্য এক্সট্রা টাইম বরাদ্দ রাখার বিধান হলো। সো এই ভিজিবল চেঞ্জগুলো ক্যাম্পাসে আসতে শুরু করলো, অথবা স্টুডেন্টদের মধ্যেও ইতিবাচক দৃষ্টিভঙ্গি সেটা আসতে শুরু করলো। বাট অনেক কিছুই হয়তো আরও করার আছে। রাইট। আপনি রিসেন্টলি কাজ করছেন যে খুবই একটা ইম্পর্ট্যান্ট এবং একটু সেন্সিটিভ বিষয় বটে। আমরা একটু কথা বলতে চাই যে রাজনীতিতে যোগ দিতে বয়স কোনো আসলে বাধা না, বা বয়স কম অনেকেই মনে করে যে আমি রাজনীতির জন্য ফিট কিনা। সেক্ষেত্রে আবার ডিসেবল পিপল, তাদেরকে আপনি যে মেন স্ট্রিম পলিটিক্সে আনার জন্য একটা কাইন্ড অফ অ্যাওয়ারনেস এবং লবিং বা আমি যদি বলি ইনিশিয়েটিভ নিয়েছেন। ইফ ইউ ক্যান টেল আস অ্যাবাউট দিস প্রজেক্ট, যে প্রজেক্ট আপনি আসলে ইন্টারন্যাশনালি শোকেস করেছেন, আমি বলবো যে IVLP প্রজেক্ট নামে স্বীকৃতি পেয়েছে, US ডিপার্টমেন্ট আপনাকে প্রেইজ করেছে। লেটস টক অ্যাবাউট দিস ইনিশিয়েটিভ। রাইট। সো আমার সুযোগ হয়েছিল
সালে ইউএসএতে যাওয়ার, এটাকে আপনি যে অলরেডি যেটা মেনশন করেছেন, ইন্টারন্যাশনাল ভিজিটর লিডারশিপ প্রোগ্রাম, সেটা খুবই প্রেস্টিজিয়াস একটি প্রোগ্রাম, যেটা ইউএসএ স্টেট ডিপার্টমেন্ট থেকে হয়ে থাকে। বাংলাদেশে যে অ্যাম্বাসি আছে সেটা তারা ফেসিলিটেট করেন, এবং বিশ্বের 22টি দেশ থেকে চুজ করা 22 জন ইউথ লিডারকে তারা এক করেছে। এবং তা আমি 4টা স্টেট ভিজিট করি, একটা হচ্ছে 4টা সিটি বলতে গেলে, 4টা ডিফারেন্ট স্টেটে, ওয়াশিংটন ডিসি, সিয়াটল, শার্লেট এবং হচ্ছে পেনসাকোলা। তো সেখানেই বিভিন্ন সিভিল সোসাইটির অর্গানাইজেশন, তাদের ডেমোক্রেটিক ভ্যালুস, তাদের যে অ্যাক্সেসিবিলিটি অথবা রিজনেবল অ্যাকোমোডেশন, তো সেগুলোর থেকে এই আইডিয়াটা আমার আসে যে প্রতিবন্ধী ব্যক্তিদেরকেও, মানে আমরা আসলে রাজনীতি এমন একটা বিষয় যেটা আমরা যদি রাজনীতিতে অংশগ্রহণ করব না, এটাও কিন্তু একটা রাজনীতিক সিদ্ধান্ত, রাইট? যে আমি রাজনীতি থেকে দূরে থাকব, এটাও কিন্তু একটা রাজনীতিক সিদ্ধান্ত। কারণ রাষ্ট্র থেকে কিন্তু আমরা মানে কোনোভাবেই নিজেকে আড়াল করতে পারি না। হ্যাঁ, তো সেক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষেত্রেও এটা কিন্তু একটা ছিল যে তোমার আসলে রাজনীতি মানে হচ্ছে পাওয়ার পলিটিক্স, রাজনীতি মানে হচ্ছে মাসল, এই জিনিসগুলো। বাট রাজনীতি হচ্ছে রাষ্ট্রের সবার জন্য না, রাইট, এরকম কনসেপ্ট আমরা সবাই জানি, রাইট, রাজনীতি সবার জন্য না, রাইট। বাট রাজনীতির মাধ্যমেই কিন্তু নীতি নির্ধারিত হয় এবং আইন প্রণয়ন হয়, পলিসি ফর্মুলেশন হয়। বাট আমরা যদি রাজনীতিতেই স্টুডেন্ট উইথ ডিসেবিলিটিস অথবা ইউথদের এঙ্গেজ না করতে পারি, তাহলে কিন্তু তার মতের প্রতিফলন কিন্তু হচ্ছে না, অথবা সে যেই বিষয়গুলো চায় সেগুলোর রিপ্রেজেন্ট কিন্তু হচ্ছে না। তো এই ভাবনা থেকেই আমার এই প্রোগ্রামটা ডিজাইন করা। মানে আমি ইউএসএতেও দেখেছি ব্ল্যাক গার্ল যারা আছে তারা যাতে রাজনীতিতে অংশগ্রহণ করে, সেজন্য তাদের একটা অর্গানাইজেশন খুব ইন্টারেস্টিং লেগেছে, ব্ল্যাক গার্ল ভোট। এই অর্গানাইজেশনটা খুব ইন্সপায়ারিং। তারা হচ্ছে ব্ল্যাক গার্লদের রাজনীতিক ইচ্ছা তৈরি করা, ভোটার হওয়া অথবা এই জিনিসগুলো নিয়ে কাজ করে, রাইট, এবং দে ক্যান রিয়েলি মেক এ ডিফারেন্স ইন দ্য সিস্টেম। এই বিষয়টা নিয়ে এটা একটা সেন্সিটিভ বিষয়। রাজনীতি কাইন্ড অফ অসম আমাদের সবার কাছে কিন্তু এভাবেই কিন্তু পারসেপশনটা ইনবিল্ট অ্যাক্রস, এটা আমি মতামত থেকেই বলছি। তো সেই জায়গাটাতে যারা আসলে ডিসেবল তাদেরকে ইনক্লুসিভ করা, তাদেরকে ইনক্লুড করা, এই যে আপনার যে সোশ্যাল যে ক্যাম্পিং, সেখানে আপনি কিভাবে কাজ করছেন এবং সেটা রেজাল্ট এবং ইম্প্যাক্ট কিভাবে আপনি দেখছেন? রাইট। সো আমি যখন প্রতিবন্ধী শিক্ষার্থীদেরকে এখানে যুক্ত করছি, তখন মানে তাদের মধ্যে সাথে এই রাজনীতি বিষয়ে একটি অ্যাওয়ারনেস থাকে, মানে তারাও পার্ট অফ পলিটিক্স অথবা রাষ্ট্রের একজন নাগরিক, সুনাগরিক হিসেবে তাদের কি করণীয় আছে সেটা সম্পর্কে তারা যাতে অ্যাওয়ার থাকে, অথবা তাদের মধ্য থেকে যারা রাজনীতিক সচেতন মানুষ এবং রাজনীতি করতে চায় তারা যাতে রাজনীতি করতে পারে। এজন্য হচ্ছে স্টুডেন্ট পলিটিক্যাল অর্গানাইজেশনগুলোকে সেন্সিটাইজ করা যে তোমাদের পলিসি চেঞ্জ করতে হবে, তোমাদের প্র্যাকটিসগুলো চেঞ্জ করতে হবে, তোমাদের যে কর্মসূচিগুলো তোমরা নিচ্ছ সেগুলো যাতে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সেটাকেও সংরক্ষণ করে, তাদের অংশগ্রহণটাকে নিশ্চিত করে। এই দুইটা গ্রুপকে এক করে আমরা একটা প্যানেল ডিসকাশন করলাম, ফ্যাকাল্টি মেম্বার অথবা আরও যারা আছে ইউনিভার্সিটি লেভেলে, তো তাদেরকে সবাইকে এক করে। তো এই বিষয়টা শুধুমাত্র একটি যে রাজনীতিক আবহ তৈরি করে এটা না, এটা কিন্তু তাদের মধ্যে যারা রাজনীতি করেন তারাই কিন্তু ডিসিশন মেক করবেন। স্টুডেন্ট রাজনীতিতে যুক্ত হন, তারা যখন এই স্টুডেন্ট লাইফে প্রতিবন্ধী তরুণদের সাথে যুক্ত হন, তারা যখন সংসদে রিপ্রেজেন্ট করবেন অথবা অন্যান্য জায়গায় কাজ করবেন, তখন কিন্তু তাদের এই নীতিগুলো, এই চাহিদাগুলো, এই ডিমান্ডগুলো তারা রিফ্লেক্ট করতে পারবেন। তো ওই জায়গাটাই আমি দেখতে চেয়েছিলাম। এবং ইন্টারেস্টিংলি আমার যে পাইলট প্রজেক্টটি সেটা অনেক স্টুডেন্ট অর্গানাইজেশনকে প্রতিবন্ধিতা নিয়ে সচেতন করতে পেরেছে, এবং তাদের অর্গানাইজেশনেও তারা অনেক প্রতিবন্ধী শিক্ষার্থীদেরকে যুক্ত করতে পেরেছে। তাছাড়াও কো-কারিকুলার যেই অর্গানাইজেশনগুলো ডিবেট করে, জার্নালিজম নিয়ে স্টুডেন্টদের মধ্যে কাজ করে,
তাদেরকেও আমরা সেই অ্যাওয়ারনেসটা দিয়েছি যে প্রতিবন্ধী ব্যক্তিদেরকে তাদের অর্গানাইজেশনে যুক্ত করতে হবে এবং তারা যেন এই ইনক্লুশনটা লিডারশিপ টিমে যে ক্যারিয়ার ডেভেলপমেন্ট কাউন্সিল আছে বা অন্যান্য সংগঠন যেখানে আছে সেখানে তারা যেন যুক্ত হতে পারে এবং দে ক্যান ইকুয়ালি কন্ট্রিবিউট টু দিস। সো সেখানে আপনি কি ধরনের জিনিস এখন আপনি দেখতে পাচ্ছেন এবং আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি, যে আপনার এই মিশনটা কোথায় আপনি নিয়ে যেতে চান ইন দ্য লং রান? সো রাজনীতি অথবা মানে রাজনীতি এবং সামাজিক অর্থনৈতিক মানে সব কিছুরই তো একটি সাইকেলের মধ্যে আবদ্ধ। সো আমরা যখন রাজনীতিক সচেতন হই অথবা স্টুডেন্ট উইথ ডিসেবিলিটিসরা এই ডিসিশন মেকিং প্রসেসে যুক্ত হতে পারে, তখন কিন্তু তাদের মানে এই 15% যে প্রতিবন্ধী জনগোষ্ঠী আছে তাদের সকলের চাহিদাগুলো কিন্তু রিপ্রেজেন্ট হয়, রিফ্লেক্টেড হয় জাতীয় পর্যায়ের যে আইন অথবা নীতি রয়েছে। 15% কি আমাদের টোটাল পপুলেশনের কথা বলছেন? রাইট, এটা হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার যেই ডিসকাশনটা আছে, মানে তাদের যে স্ট্যাটিস্টিক্সটা আছে, বাংলাদেশের হোল জনসংখ্যার 15% জনগোষ্ঠী প্রতিবন্ধী ব্যক্তি রয়েছে। সো এই বড় সংখ্যক মানুষের যে জীবনমান, মানুষের যে ইচ্ছা, চাহিদা, শিক্ষা, কর্মসংস্থান, সেটার পরিবর্তনের জন্য কিন্তু তাদের সংসদে অথবা ডিসিশন মেকিং প্রসেসে কিন্তু ইনভলভমেন্ট খুবই জরুরি। তো এই জায়গা থেকে আমার চিন্তা হচ্ছে যে এই সেন্সিটাইজেশনটা যে রাজনৈতিক বিভিন্ন প্রতিষ্ঠানগুলো রয়েছে জাতীয় পর্যায়ে, বিভিন্ন সিভিল সোসাইটি অর্গানাইজেশন যেগুলো রয়েছে, সামাজিক ভাবে যারা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করেন, তাদের মধ্যেও যেন লিডারশিপ পজিশনে প্রতিবন্ধী ব্যক্তিরা যেতে পারে। সেটা সিভিল সোসাইটি অ্যাক্টিভিস্ট হিসেবে, রাজনৈতিক কর্মী হিসেবে, সংসদ সদস্য হিসেবে, সে যাতে ভোট শুধু দিতে পারে না, সে যাতে ভোটে দাঁড়াতেও পারে, তো নির্বাচিত হতে পারে। এটা তো বড় একটা কাজ, মানুষের মাইন্ডসেটেও তার প্রতি একটা বিশ্বাস জাগানো। বাট এই স্বপ্নটা কিন্তু আমাদের দেখতে হবে। আমরা মানুষ কিন্তু আমরা যারা মানে যে স্বপ্নগুলো দেখি সেই স্বপ্নের সমানই কিন্তু সুন্দর এবং বড় আমাদের জীবন। সো সেই উচ্চতায় আমরা বাংলাদেশ আমরা সেই ইকোসিস্টেমটা তৈরি করতে চাই যে একজন প্রতিবন্ধী ব্যক্তি সকলের মতো বাধাহীন একটি পৃথিবীতে বিচরণ করবে এবং তার যে স্কিলস, ক্যাপাসিটিস, ফ্যাকাল্টি অফ মাইন্ড, সেটার যথাযথ বিকাশ, স্বকীয় এবং স্বপ্রতিভ বিকাশ সে সম্পন্ন করতে পারবে। এটাই আমার স্বপ্ন। সেটা সোফার সেটার কেমন প্রোগ্রেস দেখতে পাচ্ছেন? আমি জানি যে আপনি আপনার কাজের কারণে ইউ ওয়্যার প্রেজড, আপনাকে বিভিন্নভাবে আপনাকে প্রশংসা করা হয়েছে, সেটা নিয়ে আমরা কথা বলবো। সো সোফার আপনি কাজ করতে গিয়ে কি ধরনের আমি বলবো যে আশার আলো দেখতে পাচ্ছেন বা কোথায় আছেন এই কাজের ধারাবাহিকতা? বাংলাদেশে এখন বর্তমানে দাঁড়িয়ে কিন্তু বাংলাদেশ কিন্তু যে ইন্টারন্যাশনাল যে ট্রিটিটা আছে, কনভেনশনটা আছে, ইউনাইটেড নেশন কনভেনশন অন দ্য রাইটস অফ পার্সন উইথ ডিসেবিলিটিস, এটা কিন্তু সাইন অ্যান্ড রেটিফাই করেছে এবং তার অনুযায়ী কিন্তু একটা আইনও করা হয়েছে। নতুন যে ইনোভেশনগুলো করা হচ্ছে, মেট্রো রেল থেকে শুরু করে অথবা অন্য যেই ইনফ্রাস্ট্রাকচার, সেখানেও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য যে অ্যাক্সেসিবিলিটি, ইউনিভার্সাল যে ডিজাইন, সেগুলো মেনটেন করার প্রয়াস করা হচ্ছে। বাট এখানে অনেক ডেভেলপমেন্টের জায়গা রয়েছে। আমাদের চিন্তার যেই বিচরণ অথবা চিন্তা করার ক্ষমতা, সেখানে আমরা এক্সক্লুডেড। আমরা আমাদের এটা নিয়ে অবশ্য আপনি অনেক বৃহৎভাবে কাজ করেন, যে আমরা যে চিন্তাটা করি সেই চিন্তাটারই রিফ্লেকশন কিন্তু আমাদের বাস্তবতা, আমাদের অবকাঠামো, আমাদের আইন, আমাদের সব কিছু, সেটা কিন্তু আমার মাথার চিন্তার প্রতিফলন, মানুষের কালেকটিভ চিন্তার প্রতিফলন। এই আমরা যে হিউম্যান বিং হিসেবে কালেকটিভ যে চিন্তা করছি, সেই চিন্তায় যখন আমরা ব্যারিয়ার রেখে দেই, প্রিজুডিস রেখে দেই, যে প্রতিবন্ধী ব্যক্তিরা হয়তো লেস হিউম্যান বিং,
তারা হয়তো আমাদের সমকক্ষ নয়, লেস ক্যাপেবল। এই বিশ্বাসটা যখন আমি করি এবং আমার যারা প্রতিবন্ধী ব্যক্তি আছে, সন্তান আছে অথবা প্রতিবেশী আছে, তার আশেপাশে নেগেটিভ ভাইবে কথা বলি, এটা কিন্তু তাকেও ইম্প্যাক্ট করে, রাইট? সো এই চিন্তার জায়গায় যদি পরিবর্তন করতে পারি, সেটা কিন্তু রাষ্ট্রের সকল জায়গায় সেই পরিবর্তনগুলো দরকার। সেই ক্ষেত্রে মনে হয় আপনার কাজটা খুব সিগনিফিক্যান্ট আমার কাছে, এই জন্যই লেগেছে। মানুষের আচরণের পরিবর্তন অথবা এগুলো তো একটা এক্সপ্রেশন, বাট যার যে মাইন্ড, এই মাইন্ডসেটের পরিবর্তন, সেটা যদি সম্ভব হয়, অন্য অন্য পরিবর্তন কিন্তু সময়ে খুবই সহজে সম্পন্ন হতে পারে। বাট এই চিন্তার পরিবর্তনটাই কিন্তু একটি বিপ্লব করার মতো, রেগুলেশন করার মতো, সেটার পরিবর্তন। আমাদের যে ইকোসিস্টেম, আমাদের যে আসলে যে সোশ্যাল যে কনস্ট্রাক্ট আমরা কালচার বলি, আমরা যেটা বলি যে আমরা যুগের পর যুগ যেটা ধারণ করে আসছি, তো সেই জায়গাটা থেকে আসলে আমরা যেভাবে কনস্ট্রাক্ট করি যে আমার দ্বারা কি সম্ভব, আমি কি পারবো, একটা সেলফ ডিসবিলিভ তৈরি হয় আমাদের মাইন্ডে, যে আসলে আমার নিজের সম্পর্কে একটা নেতিবাচক ধারণা আমি নিজেই তৈরি করে ফেলি। তো সেই জায়গাটাতে আপনি পলিসি মেকিং এবং সোশ্যাল লিডারশিপ এবং দেশকে পরিবর্তনের ওই জায়গাটা নিয়ে যেতে চান, সেটা কত দূর আপনি মনে করেন সেই জায়গাটা বাস্তবায়িত করার ক্ষেত্রে ওই জার্নিটার? সো এখন অনেক কাজ করার আছে। আমাদের যে আইনটি রয়েছে, সেই আইনের যে প্রয়োগ, যেমন আমাদের তো অনেকগুলো সেক্টরস আছে, যেমন পাবলিক গভর্নমেন্ট এবং প্রাইভেট এন্টিটিস এবং ডেভেলপমেন্ট সেক্টরস এবং অন্য যে প্রতিষ্ঠান, সকলে মিলেই কিন্তু আমরা এই দেশটাকে গভর্ন করছি অথবা পরিচালিত করছি। তো সেই জায়গাগুলোতে মানে আমাদের সকল জায়গাগুলোতে এই সেন্সিটাইজেশনটা দরকার, যে তারা যেই প্রোডাক্টটা ডিজাইন করছে, তারা যেই এমপ্লয়মেন্ট অপরচুনিটিটা দিচ্ছে, সেটা কি সকল মানুষের জন্য উপযোগীভাবে করে কি দিচ্ছে কিনা, সেই চিন্তাগুলো কিন্তু তাদের মধ্যেও থাকা প্রয়োজন। এক্ষেত্রে আমি এই ডিসকাশনে আপনার কাছ থেকে সিক করব যে আমাদের কর্পোরেট ওয়ার্ল্ড তো বাংলাদেশ এবং গ্লোবালি এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ফোর্স মানুষের চিন্তাগুলোকে শিফট করানোর জন্য। কনজিউমার, আমরা সবাই তো কনজিউমার, রাইট? সো এই ইকোসিস্টেমটাকে কিন্তু কর্পোরেটই কিন্তু সবচেয়ে গতিশীলতার সাথে পরিবর্তন করে এবং নেতৃত্ব দেয়। তো আমরা কর্পোরেট সেক্টরকে কিভাবে একটি ইনক্লুসিভ, অ্যাক্সেসেবল এবং সাস্টেনেবল পরিসর অথবা পরিবেশ তৈরি করতে পারি, সেটা আপনার কাছে কি মনে হয়? খুবই একটা গুরুত্বপূর্ণ আসলে অংশ আমাদের টোটাল ইকোনমির জন্য আমি বলবো, যেটা আপনি বললেন যে 15% অ্যাকর্ডিং টু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আমাদের দেশের 15% মানুষ আসলে ডিসেবল এই কাতারে পড়ছে ফ্রম ভেরিয়াস পয়েন্ট অফ ভিউ। এখন তাদেরকে কিভাবে আসলে কাভার আপ করা যেতে পারে ইন দ্য মেন স্ট্রিম ইকোনমি? আমাদের ইকোনমি দুই ভাগে বিভাগ, একটা প্রোডাকশন, একটা সার্ভিস। এখন শিল্প কলকারখানার ক্ষেত্রে যে সমস্ত ইন্ডাস্ট্রি আছে, তারা আসলে কতটুকু তাদেরকে ইনেবল করছে, অ্যাকোমোডেট করছে তাদের মেন স্ট্রিম, সেটা একটা ভাববার বিষয়। এবং আমি যতটুকু দেখি এই জায়গাটাতে আমরা অ্যাকচুয়ালি এখন আমি মনে করি 90% পিছিয়ে আছি। অর্থাৎ 90% ইমপ্রুভমেন্ট করা যেতে পারে বা করা উচিত। আমাদের যারা আসলে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের সাথে যারা জড়িত, যারা আসলে কলকারখানা তৈরি করছে বা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করছে, শিল্প কারখানা তৈরি করছে, গার্মেন্ট ইন্ডাস্ট্রি করছে, ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট করছে, আমার যেটা মনে হয় যে আসলে সেখানে আমাদের পলিসিও থাকা দরকার। আসলে কত পার্সেন্টেজ, এই যে 15%-এর রিপ্রেজেন্টেটিভ সেখানে আছে কিনা আমি যদি দেখি, সেটা অ্যাকচুয়ালি সেটা আসলেই বাস্তবে নাই। এটা কি সব জায়গার? Exception is there, but exception cannot be an example. Right. Exception is only out of 100, maybe one. But we're talking about 15% people-এর জন্য কর্মক্ষম পরিবেশ তৈরি করা into the production sector, which is grossly আমি মনে করি মিসিং। সেটার জন্য পলিসি মেকিং, আমাদের যারা আসলে হিউম্যান রিসোর্স সেক্টরে আছেন, যারা লিডারশিপে আছেন, সামগ্রিক অ্যাওয়ারনেস দরকার। নাম্বার 2, সার্ভিস ইন্ডাস্ট্রি, এটা হিউজ সেক্টর, অর্থাৎ ব্যাংক, অর্থাৎ
আমি যদি বলি যে টেলিকম সেক্টর, ব্যাংকিং সেক্টর, অন্যান্য সেবা প্রদানকারী সংস্থা, আমি যদি বলি যে সরকারের যে সমস্ত সেবা প্রদানকারী সংস্থা যেমন ওয়াসা, ডেসা বা এই ধরনের অঙ্গ সংগঠন বা এভরি আদার ইনস্টিটিউশন, এই সমস্ত জায়গাতেও কি এই 15%-এর প্রতিনিধি আছে? রাইট। সো আপনি বলছেন নাই, তার মানে সেখানেও আমি মনে করি যে অনলি এক্সেপশন ফিউ মাল্টিন্যাশনাল কোম্পানি যারা আসলে ইনক্লুসিভনেসটাকে আসলে জোর দিচ্ছে বা তারা আসলে ভাবছে, চিন্তা করছে, কিন্তু 99% ক্ষেত্রে সেটা আমরা দেখতে পাচ্ছি না। সেই জন্য আসলে একটা ন্যাশনাল অ্যাওয়ারনেস দরকার, গণসচেতনতা দরকার, একটা মুভমেন্ট দরকার, একটা প্রেশার দরকার। অর্থাৎ আমাদের যারা পলিসি মেকার সেই জায়গায় আসতে গেলে আপনি বলছিলেন প্রেশার গ্রুপ, সেখানেও কিন্তু একটা অ্যাওয়ারনেস, একটা ভাইব্রেশন তৈরি করতে হবে যে আসলে হাউ ক্যান উই অ্যাকচুয়ালি ক্রিয়েট এ প্রোডাক্ট। এই যে ইকোসিস্টেমে এই কনজিউমারদেরকে বাদ দিয়ে তারা তো কন্ট্রিবিউট করছে টুয়ার্ডস দ্য ইকোনমি, রাইট। সো সেখানে আমি মনে করি যে আপনাদের মতো যে অর্গানাইজেশন PDF টু আপনি বিভিন্ন জায়গায় কাজ করেছেন ইন দিস লাস্ট 5, 6, 7 ইয়ার্স, রাইট? এই সমস্ত অর্গানাইজেশনকে মেন স্ট্রিমের সাথে লবি করতে হবে, তাদের সাথে এগিয়ে আসতে, তাদের সাথে ডায়ালগ হতে হবে উইথ দি ইন্ডাস্ট্রি লিডার, উইথ দি পলিসি মেকার। শুধু হলেই কিন্তু হবে না, ইন্ডাস্ট্রি লিডার সাথে আলোচনায় আসতে হবে। আমি মনে করি যে অ্যাসোসিয়েশনসগুলো আছে বিভিন্ন সেক্টরে, ফর এক্সাম্পল BGMA, তাদের সাথে আপনাদেরকে লবি করতে হবে এবং সেই লবিতে একটা অ্যাওয়ারনেস তৈরি করতে হবে। আমি যদি ব্যাংকের কথা বললাম, যে ব্যাংকার্স অ্যাসোসিয়েশন আছে, সেখানে আপনাদেরকে লবি করতে হবে। ICT বেসড অর্গানাইজেশন বেসিস আছে, সেখানে আপনাদেরকে লবি করতে হবে। ইক্যাব আছে, অর্থাৎ ইলেকট্রনিক কমার্স যে অ্যাসোসিয়েশন, সেখানে আপনাদেরকে লবি করতে হবে। সেই সমস্ত যে ফোরাম আছে সেখানে গিয়ে আমি মনে করি যে আসলে একটা কানেক্টিভিটি তৈরি করতে পারে, ব্রিজ তৈরি করতে হবে, করা যেতে পারে উইথ দ্য PDF, অর্থাৎ সেখানে কেননা পেইনটা তো আপনাদের, পেইনটা যার, তাকে কিন্তু উদ্যোক্তা হয়ে আগায় আসতে হবে। আমি সেক্ষেত্রে বললাম উদ্যোক্তা, অর্থাৎ দিস শুড বি অ্যান এন্টারপ্রাইজিং ইনিশিয়েটিভ। কেননা আমি যদি যখন দেখব দিস ইজ অ্যান এন্টারপ্রাইজিং ইনিশিয়েটিভ, তখন কিন্তু এই ইনিশিয়েটিভের কারণে এই যে 15% মানুষ কিন্তু একটা ফল পাবে। হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দিস কনসেপ্ট, যে হোয়াট কুড বি দ্য নেক্সট ব্রিজিং মাইলস্টোন? যে আমি ইক্যাবে হতে পারে, বেসিসে হতে পারে, বাংলাদেশ ব্যাংকার্স অ্যাসোসিয়েশনে হতে পারে, আপনি সমস্ত BGMA হতে পারে। দিস ইজ আ থট। আপনি সেটা কিভাবে দেখেন যে ফ্রম দিস ডিসকাশন এই থটটা? রাইট, থ্যাংক ইউ সো ভেরি মাচ। খুবই ইন্টারেস্টিং এবং ফ্যাসিনেটিং কিছু আইডিয়াস আপনি তৈরি করলেন, কারণ তারাও কিন্তু, তাদের মধ্যেও কিন্তু আন্তরিকতা রয়েছে, বাট অনেক সময় তাদের মধ্যে এই অ্যাওয়ারনেসটা নেই যে প্রতিবন্ধী ব্যক্তিদের কে তারা যুক্ত করা অথবা তাদের কথা চিন্তা করে তাদের সার্ভিসগুলো ডিজাইন করা। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু তাদের সাথে সেই তথ্যগুলো পৌঁছে দেওয়ার বিষয় রয়েছে যে প্রতিবন্ধী ব্যক্তিরা কি ধরনের কাজ করতে পারে অথবা তাদেরকে কোন কোন ওয়ার্কফোর্সে অ্যাড করতে পারে। আরেকটি বিষয় হচ্ছে যে প্রতিবন্ধী ব্যক্তিরা কিন্তু তাদের মধ্যে আন্তরিকতা, তাদের মধ্যে শেখার ইচ্ছা, তাদের মধ্যে রেজিলিয়েন্স, অ্যাডাপ্টিবিলিটি, এটা অন্যদের চেয়ে কিন্তু অনেক বেশি। কারণ বাংলাদেশের মতো একটা কনটেক্সটে তাকে অনেক ব্যারিয়ার ফেস করতে হয় এবং অনেক কিছু শিখতে হয়, অনেক কিছু তাকে আয়ত্ত করতে হয়। তো এই অ্যাডাপটিভ ক্যাপাসিটির মানুষকে যখন আমরা এই ওয়ার্কফোর্সে নিয়ে আসবো, সে কিন্তু বেটার কন্ট্রিবিউশন করবে। এটা শুধু বাংলাদেশে না, বিশ্বেও কিন্তু যারা প্রতিবন্ধী ব্যক্তি রয়েছে, যারা যেমন জাপান অথবা সিঙ্গাপুর, যারা প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য তাদের ওয়ার্কফোর্সটাকেও মডিফিকেশন করেছে, অ্যাক্সেসেবল করেছে, তারা কিন্তু ইকোনমিকভাবেও এগিয়ে গিয়েছে। কারণ এই যে 10-15% মানুষ ওয়ার্কফোর্স, তাদের কন্ট্রিবিউশন ছাড়া কিন্তু আমরা একটু লেস ভাবে আগাচ্ছি। তাদেরকে যখন লেস ফোর্স নিয়ে আগাচ্ছি, তাদের সেই ওয়ার্কফোর্সগুলো যখন আমরা অ্যাড করতে পারবো, তারা যখন ইকোনমিতে কন্ট্রিবিউট করতে পারবে, তারা কিন্তু আমাদের হোল ইকোনমি অথবা আমাদের গ্রোথটা কিন্তু আরো বেশি ত্বরান্বিত হবে সেই চিন্তাগুলোকে যদি আমরা অ্যালাইন করতে পারি। আপনি যে আইডিয়াটা বললেন যে
কানেক্টিং ডটস অথবা একটা ব্রিজ তৈরি করা, তাদের কাছে তথ্য পৌঁছে দেওয়া, তাদেরকে রিসোর্স দেয়া, টুলস দেয়া, যাতে করে তারাও ইনফর্ম ডিসিশন তৈরি করতে পারে। এই অ্যাসোসিয়েশনগুলো এবং এই কর্পোরেট লিডার্স যারা আছেন তাদের মধ্যেও কিন্তু আন্তরিকতা রয়েছে এবং তাদের কিন্তু সোশ্যাল রেসপন্সিবিলিটিরও একটি পার্ট রয়েছে, যেখানে তারা হিউম্যানিটির জন্য করতে চান। আমি মনে করি যে ইনক্লুশন এই শব্দটা একটা সামাজিক আন্দোলন হওয়া দরকার, রাইট। এবং রাইটলি আপনি যেটা বললেন যে আমরা অন্যান্য আন্দোলনে কাজ করছি, দেখি কাজ করতে, যেমন উইমেন এন্টারপ্রেনারশিপ, আমরা দেখি যে আসলে আইসিটি বেসড এন্টারপ্রেনারশিপ, এটা একটা কাইন্ড অফ অ্যাওয়ারনেস থেকে কিন্তু একটা ফোর্সে তৈরি হয়েছে, যে আমরা যেটা বলছি যে ফ্রিল্যান্সিং, যে ঘরে বসেই মানুষ এখন তার ইনকাম জেনারেট করতে পারে, হ্যাঁ, ইউজিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। ঠিক তদ্রূপ এই ইনক্লুসিভনেস এটা একটা আন্দোলনে রূপান্তর হওয়া দরকার। এবং সেই জায়গাটাতে কাজ করতে গিয়ে আমি দেখেছি এবং আমরা দেখছি যে আপনি সেখানে অ্যাপ্রিসিয়েশন পেয়েছেন ফ্রম দ্য ইউএস স্টেট ডিপার্টমেন্ট থেকে, ইউএস সেক্রেটারি আপনাকে মেনশন করেছে। সো এরকম একটি রিকগনিশন পাওয়াটা আপনার কাছে কেমন লেগেছে, এবং যেই কারণে আপনি আসলে ভবিষ্যৎটাকে কীভাবে দেখেন? কারণ দিস ইজ নট এ insignificant matter. This is really a significant matter to receive a recognition from the State Department and from its secretary. Thank you so very much. মানে আমি খুবই হাম্বল অনুভব করছি যে আপনি যেভাবে আমাকে অ্যাপ্রিসিয়েট করছেন, ইট মিনস এ লট। আসলে রিকগনিশন এবং সেটা কিন্তু আসলে মোটিভেট করে, অথবা আমি যে কাজ করছি সেটাকে একটা ডাবল চেক করে যে মেবি আমি রাইট ট্র্যাকেই আছি। সো এটা আসলে খুবই অনুপ্রেরণার একটি নিউজ, যেটার ফলে অনেক জায়গা থেকে আমার কাজকে দেখা হয়েছে, অথবা এই ইস্যুটাকে রেইজ করা হয়েছে, যে এটা খুব দুর্বল একটি ইস্যু নয়, অগুরুত্বপূর্ণ একটি ইস্যু নয়। ডাইভার্সিটি অথবা প্রতিবন্ধী ব্যক্তিদেরকে ক্ষমতায়ন করা অথবা মেইন স্ট্রিমে নিয়ে আসা, তাদের অধিকারগুলো সমুন্নত করা, এই রিকগনিশনের কারণে কিন্তু এই ডিসকাশনটাকে আমি বলবো যে আমার ব্যক্তি নাজমুসের চেয়ে এই ডিসকাশনটা কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সেটাই কিন্তু আমি একটা মনে করি যে এটা সফলতা, যে এই ডিসকাশনটাকে গুরুত্বপূর্ণ করে তোলা। উনি মেনশন করেছেন যে আমার যে প্রজেক্টটা ছিল সেটা আমি কি করছি, স্টুডেন্ট উইথ ডিসেবিলিটিসদেরকে অ্যাওয়ার করছি, অথবা তাদের সাথে সিভিল সোসাইটি অথবা পলিটিক্যাল অর্গানাইজেশনগুলোকে কানেক্ট করছি, এবং লং টার্মে যে সেটা যে ইনক্লুসিভিটি অথবা ডেমোক্রেটিক গুড গভর্নেন্সকে প্রমোট করে, তো সেটাকেই রিকগনাইজ করেছেন। তো আশা করি যে এই ধরনের রিকগনিশন শুধুমাত্র ব্যক্তি নাজমুসকে নয়, এই ফুল কমিউনিটিকেই অনুপ্রাণিত করেছে, যে তাদের রিগার্ডলেস ইজ ডিসেবিলিটি, তার মাইন্ডের যে আমাদের পিডিএফের একটা স্লোগান আছে, এবিলিটি ইজ ইন আওয়ার হার্ট। তো সেটা আসলে শক্তিটা হচ্ছে অন্তরে, শক্তিটা হচ্ছে মননে। সেই শক্তিটা যদি আমরা জাগ্রত করি, আমাদের কাজগুলো খুব ইনসিগনিফিকেন্ট দেখালেও একটা সময় পর সেটাই একটি বড় পরিবর্তনের মাইন্ড ফলক হিসেবে আবির্ভূত হতে পারে। সো ফ্যাসিনেটিং। সো যখন আপনি এরকম জায়গা থেকে রিকগনিশনটা পান, সেক্রেটারি অফ স্টেট মিস্টার ব্লিংকেন, সো সেটার পরে আপনি কিভাবে দেখছেন এই যে ইনক্লুসিভনেস ইনটু দি মেইন স্ট্রিম, মেইন ইকোসিস্টেম, মেইন পলিটিক্স এরিনা, যেখানে আসলে পলিসি মেকিংটা আসলে ফরমেশন হয়। আনলেস আনটিল উই আর ইনক্লুডেড, উই ক্যানট রিফর্ম, উই ক্যানট অ্যাকচুয়ালি জেনারেট দ্য নিউ পলিসিস। সো আপনি কি এখন আপনার কাজটাকে বেগবান করবার জন্য আরও বেশি ইন্সপায়ার্ড, এবং ওয়্যার ডু সি দিস মুভমেন্ট ইজ গোয়িং? সো আমি মনে করি যে আমাদের যারা তরুণরা আছে, তরুণরাই আসলে এনার্জিটা তৈরি করেন। তো তাদের মধ্যে সেই বোধটা জাগ্রত হয়েছে। প্রতিবন্ধী ব্যক্তিদের অনেক অগ্রজ মেন্টরসরা আছেন যারা প্রতিবন্ধী ব্যক্তি এবং বিভিন্ন জায়গায় সফলভাবে কন্ট্রিবিউট করছেন। আমাদের কমিউনিটি যারা মানুষ আছেন তাদের কাছ থেকে আমি নিয়মিত শেখার চেষ্টা করছি, এবং যারা তরুণ
তাদের সকলের অংশগ্রহণে ইনক্লুসিভ অন্তর্ভুক্তিমূলক একটি বাংলাদেশের স্বপ্ন তা আরও শক্তিশালী হচ্ছে। আমি দেখতে পাচ্ছি যে অনেক তরুণ বর্তমানে ফ্রিল্যান্সিং করছে, যারা প্রতিবন্ধী ব্যক্তি রয়েছে বাট তারা ফ্রিল্যান্সিং করছে। অনেকে হয়তো বা রাজনৈতিক জায়গায় অংশগ্রহণ করছে, অনেকে কর্পোরেট সেক্টরে তার ইম্পেয়ারমেন্ট থাকা সত্ত্বেও জব পেয়েছে তার নিজের যোগ্যতায়, অনেকে সরকারি জব গুলো পাচ্ছে। তো পরিবর্তনটা যে অস্পষ্ট এরকম না, ভিজিবল, বাট পরিবর্তনটা হচ্ছে ধীরগতিতে। আমাদের এই গতিশীলতাকে মোবিলাইজ করতে হবে আরও দ্রুত গতিতে, যেটা হয়তো বা মানে আপনার কাছ থেকেও আমি অনেক সাজেশন প্রত্যাশা করব যে আসলে আমরা যে বিষয়টা নিয়ে ডিসকাস করছিলাম যে মানুষের মাইন্ডসেট অথবা চিন্তা, সেই চিন্তার পরিবর্তন যত দ্রুত আমরা করতে পারবো, অন্যান্য পরিবর্তন কিন্তু খুবই বাহ্যিক একটা বিষয়, সেটা খুব অল্প সময়ই হয়ে যাবে। কিন্তু আমরা আইনের পরিবর্তন করেছি, মানুষের বিহেভিয়ার, চিন্তার কিন্তু পরিবর্তন করতে পারিনি। ট্রু। সো সেক্ষেত্রে যেটা আমরা সবাই বলি যে আওয়ার থট বিকামস রিয়ালিটি। সো এটাকে আসলে ইফ ইউ ওয়ান্ট টু সি দ্য রিয়ালিটি in 5 years, so coming back from State Department to Bangladesh government, so how do you see to bring it into the reality? আমরা যেখানে শুরু করেছি যে আসলে একটা mass conscious awareness দরকার, so from the Bangladesh government and the government policy maker, এবং আমরা দেখেছি যে গভর্নমেন্টের থেকেও ডিফারেন্ট ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে অটিজম, এবং এটাকে কেন্দ্র করে মাননীয় প্রধানমন্ত্রী এবং ওনার মেয়েও একটা ইনিশিয়েটিভ নিয়েছেন, এবং দিস হ্যাজ বিন অলসো রিকগনাইজড অ্যান্ড অ্যাপ্রিসিয়েটেড। সো আমার কাছে যেটা মনে হচ্ছে আমার দেশের গভর্নমেন্টও কাইন্ড অফ আন্তরিক, খুবই আন্তরিক। আপনার সাথে এই বিষয়ে কি করেসপন্ডেন্স বা কি কমিউনিকেশন বা কিভাবে আপনি তাদের সাথে এটা আসলে নেক্সট লেভেলে যাওয়ার জন্য চিন্তা করছেন? সো বাংলাদেশ, আমি একজন তরুণ, মানে আমি শেখার চেষ্টা করছি। আমার যারা আরও অগ্রজ আছেন তারা হয়তো এই গভর্নমেন্টের সাথে সরাসরি কাজ করছেন। তো বাংলাদেশে যেটা দেখতে পাচ্ছি, অপটিমিজম ইজ দেয়ার। গভর্নমেন্ট থেকে অনেকগুলো উদ্যোগ নেওয়া হচ্ছে, বাংলাদেশের আইন পরিবর্তন করা হয়েছে, নতুন যে অবকাঠামোগুলো রয়েছে অথবা আমাদের যে শিক্ষা কর্মসংস্থান রয়েছে, সেখানে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ইনক্লুসিভ এডুকেশন অথবা ইনক্লুসিভ সিটি অথবা সাস্টেনেবল ডেভেলপমেন্ট যে গোল রয়েছে জাতিসংঘ এবং বাংলাদেশ যেটা ডিটারমাইন্ড টু অ্যাচিভ, তো এই জায়গাগুলোতে বাংলাদেশ কাজ করে যাচ্ছে। কিন্তু একটি বড় বিষয় যেটা মনের পরিবর্তন, আমাদের যারা গভর্নমেন্টের পরিচালকরা আছেন, সচিব থেকে শুরু করে বিভিন্ন স্তরে ব্যুরোক্রেটিক্স যারা আছেন অথবা যারা সামাজিক রাজনৈতিক নেতৃত্ব দিচ্ছেন, তা আইনটা হয়তো পরিবর্তন হয়েছে, তাদের অ্যাপ্রোচটা কিন্তু পরিবর্তন হয়নি। আইনে বলা হয়েছে যে প্রতিবন্ধী ব্যক্তি, তারা হয়তো বা প্রতিবন্ধী ব্যক্তি হিসেবে তাকে রিকগনাইজ করতে হবে, ব্যক্তি সে একজন মানুষ সেটা হিসেবে রিকগনাইজ করতে হবে। অর্থাৎ ইমপ্লিমেন্টেশনটা একটু কাইন্ড অফ ডিলেড হচ্ছে এরকম ব্যাপারটা, রাইট। বাট তারা কিন্তু অবচেতন মনেই তাদেরকে ল্যাং আতুর অথবা প্রতিবন্ধী বলে ফেলছেন। কিন্তু প্রতিবন্ধী ব্যক্তি হিসেবে যাকে যে রিকগনাইজ করা, এটা শুধুমাত্র কিন্তু এই বিষয়টি নয়, এটা একটি সিনড্রোম যে এইভাবে তাকে বলা, অমর্যাদা দেয়া অথবা মর্যাদা না দেয়া, নেগলেক্ট করা, কিন্তু এটা কিন্তু তার হোল অ্যাপ্রোচ। সে যখন সিদ্ধান্ত গ্রহণ করছে, এই কমিউনিটিকেই কিন্তু কথাটা ভাবছে না। তো রাষ্ট্রের যেমন উদ্যোগ রয়েছে, অনেক ইনিশিয়েটিভ রয়েছে, কিন্তু রাষ্ট্রের যারা বিভিন্ন স্তরে দায়িত্বরত রয়েছেন এবং বিশেষ করে আমরা যে সামাজিক পরিসরে বিভিন্ন মানুষ প্রতিষ্ঠান, সেগুলোর মধ্যে যদি এই বোধটা প্রবলভাবে পরিবর্তন না আসে, তাহলে এই উদ্যোগগুলো কিন্তু সফল হতে পারে না। জনগণের যে অংশগ্রহণ অথবা জনগ্রহণের যে পার্টিসিপেশন, সেটার কিন্তু এখন অনেক কমতি রয়েছে। অথবা প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য যেই রিসোর্সগুলো দরকার, বাজেটগুলো দরকার, সেই বাজেটগুলো অ্যালোকেট করার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় সেই আন্তরিকতাগুলো আরও বাড়ানোর জায়গা আছে। আমি পজিটিভভাবেই দেখতে চাই অ্যাজ এ ইউথ। আমি মনে করি যে অনেক অপটিমিস্টিক তরুণ প্রতিবন্ধী ব্যক্তিরা আশেপাশে রয়েছে, যাদেরকে হয়তো আমরা দেখতে পাচ্ছি না, ভিজিবল না সমাজে, বাট তারা কিন্তু অনেক
গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে আসতে চলেছে, যেটা অতি সত্বর ভিজিবল হবে এবং সাম্যের যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি সেখানে তারা গুরুত্বপূর্ণ নাগরিক অথবা ব্যক্তি হিসেবে আবির্ভূত হবে, সেটা বিজ্ঞান হোক, সেটা যে কোনো শাখায় হোক। যেটা আমরা বিশ্বের বিভিন্ন প্রান্তে দেখি যে বিজ্ঞান হতে পারে, সেটা কমার্স হতে পারে, সেটা ব্যাংকিং হতে পারে। ইউএসএতে সিইও লেভেলেও কিন্তু অনেকে রয়েছেন, সিইও লেভেলেও অনেকে রয়েছেন যারা প্রতিবন্ধিতা রয়েছে, যাদের প্রতিবন্ধিতা রয়েছে, সিনেট মেম্বার রয়েছেন যার প্রতিবন্ধিতা রয়েছে, অস্ট্রেলিয়াতে জাজ রয়েছেন। তো অনেক গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে প্রতিবন্ধী ব্যক্তিরা অংশগ্রহণ করছে, সেটা বাংলাদেশেও আমরা দেখতে চাই। এই অপটিমিস্টিক ভাবেই আমি ভাবতে চাই। থ্যাংক ইউ। আপনি যেটা বলছিলেন সেখান থেকে শেষ করতে চাই আজকের আলোচনা, যে আগামীর বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ, যেটা বাংলাদেশ সরকারের একটা ম্যানিফেস্টো 2041-এর ভিতরেই বাংলাদেশকে স্মার্ট কাতারে নিয়ে যাওয়া, স্মার্ট ইন টার্মস অফ ডিফারেন্ট অ্যান্ড অল ইনক্লুসিভনেস, সেটাই হোক এবং সে প্রত্যাশা করি। এবং নাজমুস সাকিব, আমি আশা করি যে আপনার এই আন্দোলন টু ইনক্লুড দিস ফিজিক্যালি চ্যালেঞ্জড পিপল, যারা আসলে কন্ট্রিবিউট করতে পারে টু দ্য মেইন ইকোসিস্টেম, মেইন পলিটিক্স, মেইন পলিসিস, এবং দে আর এ ভেরি বিগ ফোর্স। এবং আপনার এই আন্দোলনটা রিকগনিশন পাক এবং আরও বেগবান হোক। এবং সেক্ষেত্রে আমি আমার জায়গা থেকে যতটুকু করবার, টু ইনেবল দেম মেন্টালি ইন দ্য বিলিফ সিস্টেম, ইনেবলিং দেম টু হেল্প দেম বিলিভ ইন দেমসেলফ, ইয়েস আই ক্যান, ইয়েস আই হ্যাভ দ্য অ্যাবিলিটি, ইয়েস আই এম এ ফুল হিউম্যান বিং। প্রতিবন্ধকতা থাকতে পারে, বাট দিজ আর হিউম্যান ক্রিয়েশন, বাট আই হ্যাভ দ্য ফুল অ্যাবিলিটি। সেই জায়গাটা থেকে আমি আপনাকে ফুল অ্যাসুরেন্স, ফুল সাপোর্ট এবং আমার রেকর্ডেড কোর্স এবং আমার ইনিশিয়েটিভ আপনার এই কমিউনিটি মেম্বারদের জন্য ফুল ফ্রি। আই উইল গিভ দেম ফুললি আনকন্ডিশনাল অ্যাক্সেস ফ্রিলি টু দেম। থ্যাংক ইউ সো ভেরি মাচ ভাই, ইট মিনস এ লট। এবং আমি মনে করি যে এটাই আমাদের কমিউনিটির জন্য একটি শক্তিশালী উপকরণ হবে, যে তার মনের চিন্তার জায়গাটাকে আরও গতিশীল করা, প্রসার করা। এবং আমি খুবই আনন্দিত যে আপনি যেভাবে এই জায়গাগুলোতে কোলাবোরেশনের উদ্যোগ আমাকে জানালেন। আমি আশা করি যে আপনার রিসোর্স এবং গাইডলাইন এবং অন্যান্য বিষয়গুলোকে যুক্ত করে আরও অনেক প্রতিবন্ধী ব্যক্তিদেরকে আমরা ক্ষমতায়নে নিয়ে আসতে পারবো। সো থ্যাংক ইউ সো ভেরি মাচ ফর ইয়োর ইনিশিয়েটিভ এবং আজকের এই ডিসকাশন, সেটা থেকে আমি বেশি উপকৃত হয়েছি, আরও বেশি অপটিমিস্টিক হয়েছি, আশাবাদী হয়েছি। তো I'm looking forward, so I'd be very happy, to help your movement and support. Basically, it is helping Bangladesh, right, at the same time. So I'm very lucky, and it's my pleasure to have you into this show. Thank you. Thank you. দর্শক, আপনারা যারা এতক্ষণ শুনছিলেন নাজমুস সাকিবের গল্প, কিভাবে নাজমুস সাকিব দেখেন স্মার্ট বাংলাদেশে কন্ট্রিবিউট করবার জন্য আমাদের যারা ডিসেবল, যারা অ্যাকচুয়ালি নেগলেক্টেড ইন দি আইজ অফ পিপল ইন জেনারেল, এই সমস্ত ডিসেবল মানুষ, তাদেরকে আমরা যদি রেসপেক্টের দৃষ্টিকোণ থেকে দেখি, তাদের দৃষ্টিভঙ্গি বদলাতে আমরা হেল্প করতে পারি, তাদের চিন্তা চেতনার জগতে আমরা হেল্প করতে পারি। দুটি সেক্টরেই যারা দেখছেন এবং যাদেরকে দেখছি, দুই জায়গাতেই যদি আমরা আত্মবিশ্বাস দিতে পারি, তাদেরকে বিলিফ দিতে পারি যে না, তারা আসলে নেগলেক্টের পাত্র নয়, তারা আসলে কন্ট্রিবিউট করতে পারে, তাহলে দুই জায়গার চিত্রই পরিবর্তন হতে পারে এবং বাংলাদেশের সামগ্রিক চিত্রও পরিবর্তন হতে পারে ভেরি ফাস্ট। কেননা ইনক্লুশন ছাড়া আমরা আসলে সামনের দিকে দ্রুত গতিতে কখনোই এগিয়ে যেতে পারি না। কেননা সেখানে আমরা কথা বলছি 15% মতো একটা জনগোষ্ঠী, সেই জনগোষ্ঠী জনগণের বোঝা না হয়ে জনগণের জন্য চালিকা শক্তি হতে পারে। সেই লক্ষ্যেই নাজমুস সাকিব কাজ করছেন এবং আগামী দিনের স্মার্ট বাংলাদেশ হবার জন্য ইনক্লুসিভনেসের কোনো বিকল্প নেই। আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আমাদের এই পডকাস্টের মাধ্যমে সবার মাঝে ছড়িয়ে দিতে। যদি আপনি পছন্দ করে থাকেন, ভালো লেগে থাকে, আমাদেরকে জানান, শেয়ার করুন এবং আমাদের সাথেই বলুন, অর্থাৎ নাজমুস সাকিবের সাথেই বলুন, লেট আস ইনক্লুড যারা আসলে বিভিন্নভাবে ডিসেবল, তারা আমাদের জন্য আশীর্বাদ হতে পারে।
আমাদের সমাজের জন্য দে ক্যান কন্ট্রিবিউট সিগনিফিক্যান্টলি। যেটা নাজমুস সাকিব বলছিলেন, তাদের ভিতরে সক্ষমতা আমাদের সাধারণ মানুষের চেয়ে আরও বেশি প্রবল এবং প্রখর। তাদের এই সক্ষমতাকে কাজে লাগাই এবং দেশের উন্নয়নে আমরা সবাই অংশীদারিত্ব হই নাজমুস সাকিবের মতো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। নাজমুস সাকিব, আপনার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। থ্যাংক ইউ সো ভেরি মাচ।